नमस्कार स्टूडेंट्स, वेलकम बैक टू सीबीसी टॉपर और कॉम्पिटिटिव बायोलॉजी कमांडो। তোমাদের অনেকের আমি রিকোয়েস্ট পেয়েছিলাম যে এবিটিএ টেস্ট পেপারটা একটু সলভ করে দিন। তো সেই জন্য আজকে আমি এবিটিএ টেস্ট পেপার সলভ করে নিয়ে এসেছি। তোমরা অত্যন্ত মনোযোগের সাথে প্রতিটা প্রশ্নের অ্যান্সার দেখো। আমি এই এবিটিএ টেস্ট পেপারের যে পেজ, এই পেজের প্রশ্ন এবং উত্তর দুটোই কিন্তু একসাথে লিখে তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা অতি অবশ্যই মনোযোগের সাথে প্রতিটি প্রশ্নের অ্যান্সার ভালো করে বুঝে নাও এবং হ্যাঁ, ভিডিওটিকে যতটা পারো তুমি শেয়ার করো তোমার বন্ধু বান্ধবীদের সাথে। এবং একদম যদি তুমি এই চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। এতে আমার ভিডিও তৈরি করার যে মানসিকতা সেটা আরো বেশি সুদৃঢ় হবে এবং এতে আমার আরো মনে শক্তি জাগবে যে না, কেউ তো এই ভিডিওটাকে পছন্দ করেছে এবং তার কাজে লেগেছে। তো দেখো, এবিটিএ টেস্ট পেপারের যে AC-187 পেজ 2026 এর যে এবিটিএ টেস্ট পেপার, তার যে প্রথম প্রশ্ন সেটি ছিল বা সেটি আছে, নিন ICMR 2020 রিভাইজড 2024 অনুযায়ী একজন গর্ভবতী মহিলার প্রোটিন ও স্তন্যদাত্রী মহিলার ক্যালসিয়ামের চাহিদা লেখো। তো দেখো, একজন গর্ভবতী মহিলার দ্বিতীয় এবং তৃতীয় ট্রাইমেস্টার মানে টোটাল যে গর্ভ সময়কাল অর্থাৎ 280 দিন, সেটাকে তিনটে সমান ভাগে ভাগ করলে যতগুলো দিন হয়, মোটামুটি ওই তোমার 4 থেকে 5 সপ্তাহ হচ্ছে। তো সেই সময়কালকে বলে এক ট্রাইমেস্টার। তো এখানে দ্বিতীয় এবং তৃতীয় যে ট্রাইমেস্টার, সেই ট্রাইমেস্টার দশার প্রোটিন চাহিদা কিন্তু মানে ভিন্ন হয়। দ্বিতীয় ট্রাইমেস্টার দশায় প্রোটিন চাহিদা হয় 55.5 গ্রাম এবং তৃতীয় ট্রাইমেস্টার দশায় প্রোটিন চাহিদা হয় 68.0 গ্রাম। সুতরাং এখানে দুটো উত্তরে কিন্তু লিখতে হবে। এবং আরেকটি প্রশ্নের পার্টে বলেছে যে স্তন্যদাত্রী মহিলার ক্যালসিয়ামের চাহিদা লেখো। তো সেই জন্য এখানে উত্তরটা হচ্ছে যে স্তন্যদাত্রী মহিলার দৈনিক 1200 মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন। ঠিক এর সাথেই অথবাতে একটা প্রশ্ন ছিল, সেটি হচ্ছে মিকোনিয়াম কি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো মিকোনিয়াম হচ্ছে নবজাতকের প্রথম মল, যা গাঢ় সবুজ, আঠালো এবং আল কাতরার মতো দেখতে হয় এবং এতে অ্যামনিওটিক তরল, কোষ, পিত্ত এবং অন্যান্য পদার্থ থাকে এবং এটি সাধারণত জন্মের পর প্রথম 24 থেকে 48 ঘন্টার মধ্যে নির্গত হয়। সুতরাং মিকোনিয়াম হচ্ছে একজন নবজাতকের প্রথম মল। দ্বিতীয় যে প্রশ্নটি ছিল, দেখো আমি এখানে কিন্তু পেজের অথবা গুলোও কিন্তু সলভ করে দিয়েছি। তো দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে এন্টেরাল এন্টেরাল ফিডিং বলতে কি বোঝায়। তো রোগী মুখ দিয়ে খাওয়ার অবস্থায় থাকলে এইভাবে পথ্য দেওয়া হয় এবং রোগীর দ্রুত রোগ উপশম ও নিরাময়ের জন্য এটি একটি সর্বোৎকৃষ্ট পদ্ধতি এবং এই পদ্ধতিতে খাদ্যবস্তু সরাসরি পাকন্ত্রীয় নালীতে এসে পৌঁছায়। তাই একে বলা হয় এন্টেরাল বা মৌখিক ফিডিং পদ্ধতি। আমরা বিভিন্ন ফিডিং পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই নিয়ে ক্লাসও করা হয়েছে। তুমি এখনো যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, অতি অবশ্যই একবার দেখে নিও পরীক্ষার আগে। তো সেখানে আমরা ইন্ট্রাভেনাস ফিডিং পদ্ধতি, তারপরে টিউব ফিডিং পদ্ধতি এবং এই যে মৌখিক ফিডিং পদ্ধতি সেই নিয়ে আলোচনা করেছি। সুতরাং মৌখিক ফিডিং পদ্ধতিরই আরেকটা নাম হচ্ছে এন্টেরাল ফিডিং। পরের যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে অথবাতে যে দুটি লাইফস্টাইল ডিসঅর্ডারের নাম লেখো। তো লাইফস্টাইল ডিসঅর্ডার মানে হচ্ছে সেই সমস্ত ডিসঅর্ডার বা রোগ যেগুলো লাইফস্টাইলের জন্য হয়, মূলত খারাপ লাইফস্টাইলের জন্য। তো এরকম ডিসঅর্ডার হচ্ছে আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম, বা পাতি কথায় আমরা যেটাকে বলি যে আমাদের বদহজম হচ্ছে। দ্বিতীয় আরেকটি ডিসঅর্ডার হচ্ছে পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার এবং এছাড়াও কিন্তু ডায়াবেটিস মেলিটাস হবে। এছাড়াও তোমার ডায়রিয়া বা উদরাময় হবে। তুমি যে কোনো দুটো লিখতে পারো। সি দিয়ে যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে পিএম পোষণ স্কিমের পূর্ব নাম কি ছিল এবং NNMBর সম্পূর্ণ নাম লেখো। তো পিএম পোষণ স্কিমের যে পূর্ব নাম ছিল সেটি হচ্ছে স্কুল লাঞ্চ প্রোগ্রাম, যেটা 1961 থেকে 1962 সালে চালু হয়েছিল এবং এই পিএম পোষণ স্কিমের পূর্ব নাম তাহলে ছিল স্কুল লাঞ্চ প্রোগ্রাম। এবং পরের যে পার্টের প্রশ্নটি ছিল
সেটা হচ্ছে NNMB-র পুরো কথা। তো NNMB-র পুরো কথা হচ্ছে ন্যাশনাল নিউট্রিশন মনিটরিং ব্যুরো। তো এটি হচ্ছে একটি দেশীয় সংস্থা, যেটা আমাদের সেই অপুষ্টি প্রতিরোধে যে বিভিন্ন সংস্থা কাজ করেছিল, তো তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা, আমাদের দেশীয় সংস্থা, সেটি হচ্ছে NNMB। তো সুতরাং এই অপুষ্টি রিলেটেড যে বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক যে সংস্থাগুলোর নাম কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। তো চলে আসি পরবর্তী প্রশ্নে। দেখো, পরবর্তী যে অথবাতে যে প্রশ্নটি ছিল, একটি জাতীয় এবং একটি আন্তর্জাতিক সংস্থার নাম লেখো। দেখো, প্রশ্নটা কিন্তু সেম দিয়ে দিয়েছে, যেটা আমি বললাম এখনই আগে, যারা অপুষ্টি প্রতিরোধে কাজ করে। তো বেশ কিছু জাতীয় সংস্থা রয়েছে, যেমন ICMR, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, তারপরে CINI আছে, নিন আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন আছে, তারপরে CFTRI আছে। এছাড়া বেশ কিছু আন্তর্জাতিক সংস্থাও রয়েছে, যেমন FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। এছাড়া রয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনিসেফ আছে। এগুলো কিন্তু পুরো কথা অবশ্যই খেয়াল রাখবে। তো এখানে যে কোনো একটি করে দিতে বলেছে, আমি তোমাদের বেশ কয়েকটা উল্লেখ করেছি, তোমরা যে কোনো একটা করে এখানে উত্তর লিখলেই হয়ে যেত আর কি। পরের প্রশ্ন, সেটা হচ্ছে আয়োডিনের অভাব দূরীকরণে ও রক্তাল্পতা প্রতিরোধে সরকার থেকে কোন কোন কর্মসূচি গ্রহণ করা হয়েছে? তো আয়োডিনের অভাব দূরীকরণে যে সমস্ত কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তো সেটি হচ্ছে NIDDCP, পুরো কথা হচ্ছে ন্যাশনাল আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার কন্ট্রোল প্রোগ্রাম। তো অবশ্যই NIDDCP-র পুরো কথা তোমাকে মনে রাখতে হবে। এবং তার সাথে আরেকটি প্রশ্নের পার্ট ছিল যে রক্তাল্পতা প্রতিরোধে সরকার থেকে কোন কোন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তো রক্তাল্পতা প্রতিরোধে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, সেটি হচ্ছে NNAPP, যার পুরো কথা হচ্ছে ন্যাশনাল নিউট্রিশনাল অ্যানিমিয়া প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম। এটাও তোমাকে খেয়াল রাখতে হবে। এই প্রশ্নেরই অথবা অংশে ছিল, সেটা হচ্ছে দৃশ্যগত আবর্তন বলতে কি বোঝায়? তো দৃশ্যগত আবর্তন দেখবে, আমরা দেখেছি যে যখনই আমরা কোনো আলো থেকে হুট করে অন্ধকারে ঢুকি, আমরা সাময়িক সব অন্ধকার দেখি। তার কারণ হচ্ছে চোখের রেটিনার রডকোষের যে উজ্জ্বল আলোতে, সেই রডকোষের সেই উজ্জ্বল আলোতে রোডোপ্সিন ভেঙে যায়, বিশ্লেষিত হয়, এবং যখনই অন্ধকারে আসে তখন সেটা পুনরায় আবার ভিটামিন A এবং অপসিন প্রোটিনের সহায়তায় মিলিত হয়ে পুনরায় রোডোপ্সিন সংশ্লেষ করে, এবং এই রোডোপ্সিন হচ্ছে আমাদের অন্ধকার আলোতে বা কম আলোতে দেখতে সাহায্য করে। অন্ধকার আলো মানে কি? কম আলো, ঠিক আছে, বা অন্ধকারে। এবং এই পর্যায়ক্রমিক আবর্তনকে বলে দৃশ্যগত আবর্তন। এবং বিজ্ঞানী জর্জ ওয়াল্ড এই পদ্ধতি আবিষ্কার করেন বলে একে বলে ওয়ার্ল্ড সাইকেলও, ঠিক আছে, WALD, ওয়ার্ল্ড নয়, ওয়ার্ল্ড সাইকেলও কিন্তু একে বলে। এটা একটু খেয়াল রেখো। নেক্সট প্রশ্ন ছিল NFS এর পুরো নাম কি এবং এটি কবে থেকে কার্যকরী হয়? তো NFS এ বইয়ে ওটা প্রিন্টিং মিস্টেক আছে, ওখানে NASA আছে, তো এটা হবে NFS এ। তো NFS এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, এবং এইটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যাক্ট, যেটাকে আমরা বর্তমান দিনে তোমার রেশন কার্ড বলে জানি। এবং এটি কবে থেকে কার্যকরী না, NFS এ 2013 সালের 5ই জুলাই লোকসভায় পাস হয় এবং 12ই সেপ্টেম্বর 2013 থেকে এটি কার্যকরী হয়। চলে আসি পরের প্রশ্নে। এই প্রশ্নের সাথে অথবাতে ছিল, মানে আমরা যে প্রশ্নটা দেখলাম একের দাগের যে এবং তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন, সেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রথমে তোমাদের কিন্তু 5টা 2 নম্বরের প্রশ্ন থাকবে, আর তারপরে 5টা 5 নম্বরের প্রশ্ন থাকবে। তাহলে 5 5 এ 25 আর 10 নাম্বার 35, ঠিক আছে। প্রথম অংশে তোমাদের 2 নম্বরের কোশ্চেন থাকবে 5টা, তাহলে মোট হয়ে গেল 2 5 এ 10 নাম্বার। আর 5 নম্বরের প্রশ্ন থাকবে 5টা, তাহলে 5 5 এ 25 নাম্বার, তাহলে টোটাল 35 নাম্বার। অথবা প্রশ্নটা ছিল যে ফুড এক্সচেঞ্জ লিস্ট বা খাদ্য বিনিময় তালিকা বলতে কি বোঝো। আমি সাজেশনও দেখবে এই অংশটা তোমাদের দিয়েছি। তো বিভিন্ন সময়ে ব্যক্তির শারীরবৃত্তীয় প্রয়োজন অনুযায়ী কোনো একটি খাদ্যের পুষ্টিমূল্যের সাথে সঙ্গতিপূর্ণ অপর একটি খাদ্য দিতে হয়, অর্থাৎ শুধু একই ধরনের খাবার দেওয়া হয় না, এবং এইভাবে কোনো একটি খাদ্যের সাথে অন্য যে সমস্ত খাদ্য সামগ্রী বিনিময় করা হয় তাদের নাম, পরিমাণ সমন্বিত তালিকাকে বলা হয় খাদ্য বিনিময় তালিকা বা ফুড এক্সচেঞ্জ লিস্ট, ঠিক আছে। তো আমাদের বিভিন্ন, শুধু তো কার্বোহাইড্রেট আমাদের শরীরের জন্য প্রয়োজন নয়, আমাদের শুধু প্রোটিন খেলেও হবে না, আমাদের সবকিছু খেতে হবে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবকিছু খেতে হবে, এবং একটা নির্দিষ্ট অনুপাতে খেতে হবে, অর্থাৎ সঙ্গতি যাতে থাকে, এবং সেগুলো কতটা পরিমাণ খেতে হবে সেটার একটা পূর্ণ তালিকাকে আমরা বলছি
খাদ্য বিনিময় তালিকা। পরের প্রশ্নে বা বিভাগ খ বা আমরা বলতে পারি 2 এর দাগের প্রশ্নে চলে আসি। প্রথম প্রশ্নটি ছিল, দেখো 5 এর দাগের প্রশ্ন, এবার সব 5 নম্বরের প্রশ্ন চলে আসবে, টোটাল করতে হবে 5টা। আমি এখানে কিন্তু অথবা গুলো অ্যান্সার করে দিয়েছি। তো যে প্রশ্নটা সেটা ছিল মাতৃদুগ্ধের পৌষ্টিক গুরুত্ব ও অনাক্রম্যতাজনিত সুফলগুলি আলোচনা করো। অর্থাৎ এখানে তোমাকে পৌষ্টিক গুরুত্বতে মাতৃদুগ্ধের কি গুরুত্ব সেটা লিখতে হবে এবং তার সাথে অনাক্রম্যতাজনিত সুফলগুলোও কিন্তু আলোচনা করতে হবে। এবং এখানে মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে আড়াই প্লাস আড়াই। তাহলে পৌষ্টিক গুরুত্ব কি রয়েছে না, মাতৃদুগ্ধে আমরা দেখতে পাই যে ল্যাকটোজ জাতীয় শর্করা থাকে, যেখান থেকে আমরা ক্যালোরি তো পাই, তার সাথে সেটা ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও অ্যামাইনো অ্যাসিড শোষণেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2 নম্বর হচ্ছে মাতৃদুগ্ধে উপস্থিত ল্যাকটো অ্যালবুমিন যে প্রোটিন, সেটা আমাদের শিশুর যে দেহ গঠন, সেই দেহ গঠনেও কাজে লাগে। 3 নম্বর, মাতৃদুগ্ধে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে এবং এই ফ্যাটই শিশুর চাহিদার প্রায় 50% সরবরাহ করে। মাতৃদুগ্ধের ফ্যাটের 98% হচ্ছে ট্রাইগ্লিসারাইড এবং যা শিশুর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গঠনেও কিন্তু সাহায্য করে। এবং এছাড়া মাতৃদুগ্ধে উপস্থিত যে ভিটামিন, খনিজ লবণ, জল, সেটা শিশুর রোগ প্রতিরোধে সাহায্য করে। তো দেখো অনাক্রম্যতাজনিত সুফল, এখানেও দেখো আমরা পুনরায় আলোচনা করছি যে মাতৃদুগ্ধ পান করানোর ফলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কেন বৃদ্ধি পায়। তো 1 নম্বর কারণ হচ্ছে যে মাতৃদুগ্ধে উপস্থিত ল্যাক্টোফেরিন জীবাণুদের লোহা শোষণে বাধা দেয় এবং জীবাণুদের ধ্বংস করে। 2 নম্বর হচ্ছে মাতৃদুগ্ধের ম্যাক্রোফাজ, অর্থাৎ মাতৃদুগ্ধে ম্যাক্রোফাজও থাকে যারা শিশুর দেহে প্রবিষ্ট ব্যাকটেরিয়াদের ধ্বংস করে। 3 নম্বর হচ্ছে কোলোস্টামে উপস্থিত আইজিএ, আইজিজি, আইজিএম শিশুর অনাক্রম্যতাকে সুদৃঢ় করে, অর্থাৎ অনাক্রম্যতাকে আরো বেশি শক্তিশালী করে। এবং এছাড়া হচ্ছে মাতৃদুগ্ধের লাইপেজ উৎসেচক, মাতৃদুগ্ধেই থাকে লাইপেজ উৎসেচক, যেটা হচ্ছে একটা ফ্যাট ভঙ্গক উৎসেচক, সেটা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে ধ্বংস করে এবং তাদের বৃদ্ধি ব্যাহত করে, অর্থাৎ ব্যাকটেরিয়ারা মারা যাবে। তো এইভাবে অনাক্রম্যতা আর কি তোমাকে সুফল দেয় মাতৃদুগ্ধ পান করানোর ফলে। এই প্রশ্নের সাথে অথবাতে যেটা ছিল সেটা হচ্ছে গর্ভাবস্থার জটিলতাগুলি লেখো এবং কোন কোন কারণে গর্ভাবস্থায় শক্তির চাহিদা বৃদ্ধি পায়। তো দেখো গর্ভাবস্থার যে জটিলতাগুলো ছিল, প্রথম যে জটিলতা সেটা হচ্ছে টক্সিমিয়া বা ইক্ল্যাম্পসিয়া। তো এটা কি টক্সিমিয়া বা ইক্ল্যাম্পসিয়া কি না, গর্ভাবস্থায় 12 সপ্তাহ পর ভিটামিন এ এবং প্রোটিনের অভাব যদি দেখা যায়, তাহলে দেখা যায় যে গর্ভবতী নারীর উচ্চ রক্তচাপ জনিত রোগ দেখা যায়, তখন তাকে বলে টক্সিমিয়া বা ইক্ল্যাম্পসিয়া। এটা কিন্তু ভিটামিন এ এবং প্রোটিনের অভাবে হয়। 2 নম্বর হচ্ছে ইডিমা বা শোথ, এবং এটা গর্ভবতী নারীর খাদ্যে যদি লবণের পরিমাণ অতিরিক্ত বেশি হয়ে যায়, তাহলে হাত পা, পায়ের গোড়ালি অস্বাভাবিকভাবে ফুলে যায়, এটাকে বলে ইডিমা বা শোথ। 3 নম্বর অতি পরিচিত একটা অসুবিধা বা সমস্যা, সেটা হচ্ছে মর্নিং সিকনেস। এবং গর্ভাবস্থার প্রথম পর্যায়ে, অর্থাৎ প্রথম যে ত্রৈমাসিক বা ট্রাইমেস্টারে গর্ভবতী মায়ের দুশ্চিন্তা, মানসিক অবসাদ, উদ্বেগ বেড়ে যায়। তার কারণটা কি, এর যখনই প্রেগনেন্ট হয় তার মধ্যে একটা কিন্তু মানসিক টেনশন বা দুশ্চিন্তা আসেই, এবং খাদ্যের প্রতি আসক্তি হ্রাস পায় এবং এর ফলে বমি বমি ভাব পরিলক্ষিত হয়, এবং যাকে বলে মর্নিং সিকনেস। তোমরা অবশ্যই মর্নিং সিকনেস কিভাবে দূর করা যাবে বা কি করে তার চিকিৎসা করা হবে সেটাও কিন্তু তোমরা ভালো করে রেডি করো। এছাড়া আরেকটি সমস্যা হচ্ছে কোষ্ঠকাঠিন্য, অর্থাৎ ঠিকঠাক সময়ে ঠিকভাবে পায়খানা না হওয়া বা মলত্যাগ না হওয়া। তো কেন হয় এরকম না, গর্ভাবস্থায় জরায়ু সহ ভ্রূণের বৃদ্ধি মায়ের ক্ষুদ্রান্তের নিম্নাংশে চাপ সৃষ্টি করে, ফলস্বরূপ মল নিষ্কাশনে বাধা সৃষ্টি এবং কোষ্ঠকাঠিন্য দেখা যায়। তো এই গেল একটা প্রশ্নের উত্তর, এবং এই প্রশ্নেরই দেখো দ্বিতীয় অংশে রয়েছে যে কোন কোন কারণে গর্ভাবস্থায় শক্তির চাহিদা বৃদ্ধি পায়। তাহলে 2.5 নম্বর প্রশ্নের উত্তর যেমন দেখলাম, এবার হচ্ছে গর্ভাবস্থায় মায়ের শক্তির চাহিদা বৃদ্ধির কারণ। এখানে দেখো আমি 2-3টে করে দিয়েছি, তোমরা মিনিমাম 2টো করে কিন্তু লিখবে। তো কেন বৃদ্ধি পায়, 1 নম্বর হচ্ছে যে শরীরে নানান শারীরবৃত্তীয় কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে, তার ফলে শক্তির চাহিদা বৃদ্ধি পায়। ভ্রূণের, তার শরীরের মধ্যে একটা ভ্রূণ রয়েছে, তার কোষ বিভাজন হচ্ছে, অঙ্গ গঠন হচ্ছে এবং তার বিকাশ ঘটছে, তার জন্য তার শক্তির প্রয়োজন, সেই শক্তির জন্য গর্ভাবস্থায় মায়ের শক্তি চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া শরীরে অতিরিক্ত ক্যালোরি ফ্যাট হিসেবে মজুদ থাকে, কেন না প্রসবের সময় বা স্তন্যদানের সময় সেই ফ্যাট যাতে সেই সন্তানের পুষ্টি যোগাতে পারে, সেই জন্যও কিন্তু গর্ভাবস্থায় মায়ের শক্তি চাহিদা বৃদ্ধি পায়। দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে ড্যাশ ডায়েট কি। এই ড্যাশ ডায়েট কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একই রকম তুমি আমাকে যদি জানো আমাকে কমেন্ট করো, সেটা হচ্ছে বিরাট, BRAT। এই BRAT বিরাট, এই ডায়েটটা কি জিনিস, যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানো, আর যদি না জানো তাহলেও কমেন্ট করে জানো যে
BRAT কি, আমি তোমাকে কমেন্টই উত্তর দিয়ে দেবো, বা BRAT ডায়েট কি কমেন্ট করে জানাও, আমি কমেন্টই উত্তর দিয়ে দেবো। কোন রোগে ড্যাশ ডায়েট দেওয়া হয় এবং এই রোগে কোন খাদ্য বর্জন করা উচিত? তো দেখো, ড্যাশ ডায়েটটি হলো এক ধরনের খাদ্য পরিকল্পনা যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, এবং ড্যাশের পুরো কথাটা একটু দেখে নিই। সেটা হচ্ছে D ফর ডায়েটারি, A ফর অ্যাপ্রোচেস টু স্টপ হাইপারটেনশন, তাহলে H ফর হাইপারটেনশন, তাহলে S ফর স্টপ। তাহলে ড্যাশ হচ্ছে মেনলি হাইপারটেনশন কমাতে সাহায্য করে, এবং এই ডায়েটে কি রাখা হয়? এই ডায়েটে ফল, সবজি, কম ফ্যাটযুক্ত দুধ ও দুগ্ধজাত খাদ্য, চর্বিহীন মাংস, গোটা দানাশস্য, বাদাম প্রভৃতি গ্রহণের উপর জোর দেওয়া হয়। এবং এটা আমরা বারবার বলছি, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন রোগে ড্যাশ ডায়েট দেওয়া হয়। এবং এক্ষেত্রে কি কি খাদ্য খাওয়া একদমই যাবে না? বিভিন্ন সামুদ্রিক মাছ সেখানে খাওয়া যাবে না, কারণ তাতে লবণ থাকে। শুটকি মাছ, বেকিং পাউডার যুক্ত খাবার, অতিরিক্ত লবণযুক্ত খাদ্য একদমই খাওয়া যাবে না, এবং কফি, এগুলো কিন্তু বর্জন করতে হবে। এবং দেখো, এখানে প্রশ্নের অংশেই ছিল যে এই রোগে কোন খাদ্য বর্জন করা উচিত। ঠিক এই প্রশ্নের সাথে অথবাতে ছিল যে মেধাধিক্য নির্ধারণের দুটি সূচক লেখো এবং মেধাধিক্যে আক্রান্ত ব্যক্তির পথ্য প্রস্তুত করো। তো দেখো, মেধাধিক্য, দেখো পথ্য প্রস্তুত করতে বলে সেখানে কিন্তু পথ্য তালিকা লেখার দরকার নেই। যদি বলে খাদ্য তালিকা প্রস্তুত করো, তখন খাদ্য তালিকা বা চার্ট দেবে। তো মেধাধিক্য নির্ধারণের দুটি সূচক হচ্ছে, যদি স্থূলতার মান দেহভর সূচক, যেটাকে বডি মাস ইন্ডেক্স বলে, এবং যেটা কিভাবে বের করা হয় না, তার ওজন কেজিতে নেওয়ার পর তাকে যদি তার উচ্চতাটাকে মিটারে নিয়ে তার হোল স্কোয়ার করা হয়, মানে হোল স্কোয়ার দিয়ে যদি ভাগ করা হয় তার ওজনটাকে, তাহলে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে তার বডি মাস ইন্ডেক্স। সেই মানটা যদি 40-এর থেকে বেশি হয়, তার মানে তার গ্রেড 3 স্থূলতা রয়েছে, মানে ভালো রকম সে স্থূলতা প্রাপ্ত। বিএমআই এর মান যদি 30 থেকে 40 হয়, তাহলে সেটা গ্রেড 2 স্থূলতা প্রাপ্ত। বিএমআই এর মান যদি 25 থেকে 29.5 হয়, তাহলে গ্রেড 1। আর যদি 25 এর কম হয়, তাহলে সে স্থূলতা প্রাপ্ত নয়। এবার এই একজন মেধাধিক্য ব্যক্তির প্রস্তুতির সময় কি কি জিনিস খেয়াল রাখতে হবে? না, প্রতি কেজি দৈহিক ওজনের জন্য খাদ্যের মাধ্যমে দৈনিক মোটামুটি 40 কিলো ক্যালোরি শক্তি গ্রহণ করতে হবে। ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে কম ক্যালোরি যুক্ত এবং তন্তুযুক্ত কার্বোহাইড্রেট খাদ্য হিসেবে গ্রহণ করতে হবে। 3 নাম্বার হচ্ছে প্রতি কেজি দেহ ওজনের জন্য 1 কেজি প্রোটিন দৈনিক গ্রহণ করতে হবে। দৈনিক মোট গৃহীত ফ্যাটের পরিমাণ 35 থেকে 40 গ্রাম হওয়া উচিত। ভিটামিন এ ও ডি যুক্ত খাবার খেতে হবে। এবং 6 নাম্বার, সেটা হচ্ছে বেশি পরিমাণে তরল জাতীয় খাদ্য বা জল গ্রহণ করতে হবে। এতে কি হবে না, খাদ্য গ্রহণের ঠিক আগে 1 গ্লাস জল গ্রহণ করা উচিত, এবং এতে রোগীর গৃহীত খাদ্যের পরিমাণ কমে যায়। সুতরাং তোমরা যখনই উত্তরগুলো দেখবে, তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নেবে, দিয়ে খাতাতে তুলে নেবে, বা স্ক্রিনশট নিয়ে সেইগুলো থেকে স্টাডি বা পড়াশোনা করে নেবে। 3 নাম্বার যে প্রশ্নটি ছিল, সেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিটাসের মধ্যে পার্থক্য ছিল, এবং সেখানে ছিল ডায়াবেটিসের 3P বলতে কি বোঝো। তো ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিটাসের মধ্যে ডিফারেন্স দেখো। ডায়াবেটিস মেলিটাস কেন হচ্ছে না, রক্তে গ্লুকোজের পরিমাণ যদি স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। স্বাভাবিক কত না, প্রতি 100 ml রক্তে 80 থেকে 120 মিলিগ্রাম। যদি তার থেকে বেশি বেড়ে যায়, তাহলেই আমরা বলবো ডায়াবেটিস মেলিটাস। অন্যদিকে রক্তে গ্লুকোজের পরিমাণ ঠিক থাকে, কিন্তু এডিএইচ হরমোনের কম ক্ষরণের ফলে বৃক্কনালিকার যে দ্রবত্ব সংবর্ধ নালিকায় সেখানে জলের পুনঃশোষণ ব্যাহত হওয়ার ফলে এই রোগ হয়। মানে এই রোগ মানে ডায়াবেটিস ইনসিপিটাস বা বহুমূত্র। ডায়াবেটিস মেলিটাসে মূত্রে গ্লুকোজের উপস্থিতি দেখা যায়, কিন্তু ডায়াবেটিস ইনসিপিটাসে গ্লুকোজের উপস্থিতি দেখা যায় না মূত্রে। ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ হচ্ছে ইনসুলিন হরমোনের কম ক্ষরণের ফলে। অন্যদিকে ডায়াবেটিস ইনসিপিটাস বা বহুমূত্র হচ্ছে অ্যান্টিডাইউরেটিক হরমোন, যেটা এডিএইচ হরমোনের কম ক্ষরণের ফলে এই রোগ হচ্ছে। ডায়াবেটিসে 3P বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় না, 3টে পি এর ফুল ফর্ম হচ্ছে পি ফর পলিইউরিয়া, পি ফর পলিডিপসিয়া, পি ফর পলিফ্যাগিয়া বা পলিফ্যাজিয়া। তো এই পলিইউরিয়া মানে হচ্ছে ঘন ঘন প্রস্রাব হবে ডায়াবেটিস রোগে আক্রান্ত ব্যক্তির। পলিডিপসিয়া হবে অর্থাৎ অতিরিক্ত তৃষ্ণা পাবে, এবং পলিফ্যাগিয়া বা মানে ক্ষুধা বৃদ্ধি পাবে। এবং এই 3টে প্রধান লক্ষণ দেখা যায় বলে ডায়াবেটিসকে বলে 3P রোগ। এই প্রশ্নেরই অথবাতে ছিল ফিড দ্য ফিভার্স, এবং এই কথাটির বিশ্লেষণ করো এবং তার পরিপ্রেক্ষিতে একজন জ্বরের রোগীর খাদ্য তালিকা প্রস্তুত করতে হবে। মানে খাদ্য তালিকা প্রস্তুত করতে বলেছে, মানে তোমাকে চার্ট দিতে হবে। তাহলে এবার ফিড দ্য ফিভার্স কি না, ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি যে জ্বর থাকাকালীন কোন রোগীর দেহে ক্যালোরি, প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, খনিজ লবণের চাহিদা বৃদ্ধি পায়, এবং একে বলা হয় ফিড দ্য ফিভার্স। তাই রোগীকে উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ সুষম আহার দেওয়া হয়, এবং যা শক্তি প্রদান করে এবং অনুক্রমতন্ত্রের কার্যকারিতা বজায় রাখে।
এবং এখানে যখনই খাদ্য তালিকা প্রস্তুত করতে দেবে, তুমি একদিকে খাদ্যদ্রব্যের নাম লিখবে, আর একদিকে সেই খাদ্যদ্রব্য দৈনিক কতটা খাবে তার পরিমাণ লিখবে। দেখো এটা একদম হুবহু একই হতে হবে তার কোনো মানে নেই। এবং এরকম প্রশ্ন যদি দেয়, তোমার মোটামুটি একটা পরিমাণগুলোকে রেখে তুমি কিন্তু উপাদানগুলো কিছু মানে জিনিস দেখলেই বুঝতে পারবে সব রোগের ক্ষেত্রে মোটামুটি একই রকম। যেমন এখানে দানা শস্য 200 গ্রাম, ডাল 30 গ্রাম, কম চর্বিযুক্ত মাছ 50 গ্রাম রাখতে হবে, দুধ 1500 ml, ডিমের সাদা অংশ 2টি, গ্লুকোজ হিসেবে 100 গ্রাম, ফলের রস 500 ml, ফল 100 গ্রাম, চিনি 100 গ্রাম, মাল্টিভিটামিন 1টি। দেখো এগুলো হচ্ছে একটা খাদ্য তালিকা। তার মানে এই নয় যে সেই ব্যক্তি এইগুলোই খায়। হ্যাঁ, এটা খাদ্য তালিকা তোমাকে যদি প্রস্তুত করতে বলে অবশ্যই এইভাবেই খাদ্য তালিকা প্রস্তুত করবে। 4 নম্বর প্রশ্ন 2 দাগের, সেটি হচ্ছে পুষ্টিগত অন্ধত্ব প্রতিরোধে জাতীয় কর্মসূচিটির নাম লেখো এবং কর্মসূচিটির ব্যাখ্যা করো। তো পুষ্টিগত অন্ধত্ব প্রতিরোধে যে জাতীয় কর্মসূচি সেটির নাম কি? না, সেটির নাম হচ্ছে ন্যাশনাল ভিটামিন এ প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম এগেইনস্ট নিউট্রিশনাল ব্লাইন্ডনেস। এবং এই কর্মসূচিটির ব্যাখ্যা দেখো আমি এখানে লিখে রেখেছি, তোমরা একটু দয়া করে স্ক্রিনশট নিয়ে নাও এবং পড়ে নাও। আমি একবার তাও পড়ে দিচ্ছি যে ভিটামিন এর অভাবজনিত রোগ প্রতিরোধের জন্য 1970 সালে এই জাতীয় কর্মসূচি গ্রহণ করা যায়। এই জাতীয় কর্মসূচি মানে এই যেটা আমি বললাম, এন ন্যাশনাল ভিটামিন এ প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম এগেইনস্ট নিউট্রিশনাল ব্লাইন্ডনেস। ভারত সরকার অন্ধত্ব প্রতিরোধমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে প্রাক বিদ্যালয়গামী শিশুদের প্রতি 6 মাসে একবার ভিটামিন এ সমৃদ্ধ মেগাডোজ দেওয়ার ব্যবস্থা করা হয়। এছাড়া মায়েরা যাতে শিশুদের ভিটামিন এ সমৃদ্ধ খাদ্য গ্রহণে উৎসাহিত করেন সেই উদ্দেশ্যে মায়েদের জন্য পুষ্টি শিক্ষার ব্যবস্থা করা হয়। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিকে এই কর্মসূচি প্রবর্তনের দায়ভার বা দায়িত্ব দেওয়া হয়। এবং এই কর্মসূচিতে ভিটামিন এ সমৃদ্ধ ডোজ বিতরণের ব্যাপারে যে কথাগুলো বলা হয় সেগুলো কি? না, সেটা হচ্ছে শিশুদের 9 মাস বয়সে হামের টিকার সাথে 1 ml ভিটামিন এ তেল খাওয়ানো হবে। তো সেই তেলের মধ্যে ভিটামিন এ থাকবে। 2 নাম্বার হচ্ছে 1 বছর 4 মাস বয়সে ডিপিটি বা ডিপথেরিয়া পার্টুসিস টিটানাস, এটা যে ভ্যাকসিন আর কি, বা ওপিডি বুস্টার ডোজের সাথে 2 ml ভিটামিন এ তেল খাওয়ানো হবে। এখানে ভিটামিন এ তেল মানে বুঝতেই পারছো ভিটামিন এ সমৃদ্ধ তেল। 3 নাম্বার হচ্ছে এরপর শিশুর 3 বছর বয়স পর্যন্ত প্রতি 6 মাস অন্তর পরিবারে 2 ml ভিটামিন এ তেল খাওয়ানো হবে। এবং এই কর্মসূচিতে ঠিক হয় মোট 5 বার শিশুকে এই তেল খাওয়ানো হবে। মোট 5 বার মানে ওই 6 বছর বয়স হওয়ার আগে পর্যন্ত। নেক্সট প্রশ্ন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা অথবা এর সাথে, সেটা হচ্ছে কাইলেনিশিয়া কি এবং কাইলোনিশিয়া কি এবং কাইলোনিশিয়া যে রোগে দেখা যায় তার নিরাময়ে সরকার থেকে কোন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং এই কর্মসূচিতে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তো কাইলোনিশিয়া কি সেটাকে ফার্স্ট জানা যাক। না, লৌহ গঠিত রক্তাল্পতার ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির নখ ভঙ্গুর হয়ে পড়ে এবং নখগুলি অবতল আকার ধারণ করে, অর্থাৎ ভিতরের দিকে বসে যায়, এবং তীব্র রক্তাল্পতার ক্ষেত্রে আঙুলের নখ চামচের মতো আকৃতি বিশিষ্ট হয় এবং একে বলে কাইলোনিশিয়া। অর্থাৎ কাইলোনিশিয়া হচ্ছে রক্তাল্পতার ফলে আমাদের নখের যে পরিবর্তন হচ্ছে সেইটা। এবং কাইলোনিশিয়া নিরাময়ের সরকার থেকে যে প্রোগ্রামটা করেছিল, যে কর্মসূচিটা করেছিল, সেটা হচ্ছে এনএনএপিপি, পুরো কথা হচ্ছে ন্যাশনাল নিউট্রিশনাল অ্যানিমিয়া প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম, এবং যেটা 1970 সালে কিন্তু হয়েছিল। এবং এই প্রকল্পে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল কি কি? না, রক্তাল্পতা প্রতিরোধের উদ্দেশ্যে সরকার পক্ষ থেকে বিনামূল্যে আইএফএ বা আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট দেওয়া হয়। এবং 2 ধরনের ট্যাবলেট দেওয়া হয়, একটা হচ্ছে বড় ট্যাবলেট, একটা হচ্ছে ছোট ট্যাবলেট। তোমাদের কিন্তু বড় ট্যাবলেট ছোট ট্যাবলেটের উপাদান থেকেও প্রশ্ন আসে। তো বড় ট্যাবলেট মূলত সন্তান সম্ভবা বা স্তন্যদানকারী মহিলাদের দেওয়া হয় এবং এই ট্যাবলেটের প্রতিটিতে 60 মিলিগ্রাম করে ফেরাস সালফেট বা FeSO4 থাকে এবং 500 মাইক্রোগ্রাম করে ফলিক অ্যাসিড থাকে। তাহলে বড় ট্যাবলেটে ফেরাস সালফেট থাকে 60 মিলিগ্রাম এবং ফলিক অ্যাসিড থাকে কিন্তু 500 মাইক্রোগ্রাম। এবং গর্ভধারণের 3 মাস পর থেকে প্রতিদিন একটি করে প্রায় 3.5 মাস ধরে এই ট্যাবলেট খাওয়ানো হয়। অন্যদিকে যেটা ছোট ট্যাবলেট সেটা বাচ্চাদের দেওয়া হয়। এবং তোমরা দেখবে, তোমরা যখন স্কুলে মানে আগে দেখেছো আগের ক্লাসে বা তোমাদের 12 চলাকালীনও দেখবে স্কুল থেকে ছোট্ট ছোট্ট ওই রক্তাল্পতা প্রতিরোধের জন্য অ্যানিমিয়ার ট্যাবলেট দেওয়া হয়। তো সেইগুলি হচ্ছে ছোট ট্যাবলেট এবং এই প্রতিটি ট্যাবলেটে 20 মিলিগ্রাম করে ফেরাস সালফেট থাকে এবং 100 মাইক্রোগ্রাম করে ফলিক অ্যাসিড থাকে। এবং শিশুদের ক্ষেত্রে বছরে 100টি ট্যাবলেট খাওয়া বাঞ্ছনীয়। নেক্সট একদম শেষ যে প্রশ্নটি ছিল তোমাদের এবিটিএ টেস্ট পেপারে,
সেটি দেখো, সেটি ছিল যে পুষ্টি শিক্ষার যে কোনো 4টি নীতি এবং ছিল পুষ্টি শিক্ষায় ব্যবহৃত যে কোনো 2টি পদ্ধতি ও একটি শ্রবণ নির্ভর সামগ্রী ও দর্শন নির্ভর সামগ্রীর নাম লেখো। তো দেখো, এটাকে আমি অনেকটা এক্সপ্লেন করে দিয়েছি। তুমি যে কোনো 4টে নীতি এখান থেকে লিখতে পারো। তো দেখো, এখানে বলেছে জনসাধারণের জন্য পুষ্টি শিক্ষার বিস্তার ঘটানোর জন্য যে নীতিগুলি অনুসরণ করা হয় সেগুলি হলো, 1 নাম্বার হচ্ছে সঠিক অভ্যাস গঠন, অর্থাৎ মানুষের মধ্যে পুষ্টি বিষয়ক সঠিক অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। 2 নাম্বার হচ্ছে আচরণের কাম্য পরিবর্তন, অর্থাৎ মানুষের মধ্যে সঠিক পুষ্টি এবং সুস্বাস্থ্যের অনুযায়ী বিভিন্ন সুস্বাস্থ্যের অনুসারী বিভিন্ন আচরণগত কাম্য পরিবর্তন সাধন অত্যন্ত জরুরি। এছাড়া কি 3 নাম্বার হচ্ছে আলোচনার স্পষ্টতা, অর্থাৎ পুষ্টি সংক্রান্ত প্রতিটি আলোচনা হবে সহজ সরল, বাস্তবসম্মত এবং সুস্পষ্ট। 3 নাম্বার হচ্ছে বক্তব্যের যথার্থ উপস্থাপন, পুষ্টি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার সময় যেন বক্তব্যের যথার্থ উপস্থাপন হয়, স্পেশালি যখন কোনো বক্তব্য উপস্থাপন করা হবে সেটা যেন সহজ সরল ভাষা যুক্ত হয়, কারণ তা নাহলে লোকে বুঝতে পারবে না। এবং নেক্সট যেটা, সেটা হচ্ছে সংশয় নিরসন, শিক্ষার্থীর মনের যেন সংশয় দূর হয় পুষ্টি শিক্ষা পড়ে। এবং অগ্রিম পরিকল্পনা গ্রহণ, পুষ্টি বিষয়ক পাঠদানের ক্ষেত্রে অগ্রিম ও উপযুক্ত পরিকল্পনা গ্রহণ একান্ত প্রয়োজন। তো দেখো, তোমরা এখান থেকে বেশ 4টে পয়েন্ট কিন্তু তোমরা এখান থেকে লিখতে পারো। এবং এরপরে তোমাদের যে প্রশ্নটার পার্টটা ছিল সেটা হচ্ছে পুষ্টি শিক্ষায় ব্যবহৃত যে কোনো 2টি পদ্ধতি। তো এখানে আমি দেখো অনেকগুলো পদ্ধতি তুলে ধরেছি, তোমরা যে কোনো 2টো পদ্ধতি করতে পারো। যেমন দেখো, এখানে একটা হচ্ছে বক্তৃতা, বক্তৃতার মাধ্যমে পুষ্টি শিক্ষা দেওয়া যায়, বক্তৃতা ও ডেমনস্ট্রেশন। তো সেক্ষেত্রে বহু সংখ্যক মানুষকে বা মানুষের সামনে একজন প্রশিক্ষক বক্তব্য রাখেন এবং তার ফলে পুষ্টি শিক্ষায় শিক্ষিত হয়। কোনো ডেমনস্ট্রেশনও দিতে পারেন, কর্মশালা বা ওয়ার্কশপের মাধ্যমেও কিন্তু পুষ্টি শিক্ষা পাঠ মানে আর কি দেওয়া যায়। প্রদর্শনী বা এক্সিবিশন, আমরা দেখেছি যে বিভিন্ন বিজ্ঞান প্রদর্শন হয়, সেই বিজ্ঞান প্রদর্শনীর মাধ্যমে কিন্তু বিজ্ঞান মনস্কতাকে যেমন প্রচার করা যায়, ঠিক সেরকম পুষ্টি বিজ্ঞানের বিভিন্ন প্রদর্শনী বা এক্সিবিশনের মাধ্যমেও কিন্তু পুষ্টি বিষয়ক যে জ্ঞান সেটাকে মানে শিক্ষাটাকে ছড়ানো যায়। তো এখানে আমি বেশ কিছু পয়েন্ট দিয়ে দিয়েছিলাম। তো এরপরে দেখো, আরেকটি প্রশ্ন ছিল যে একটি শ্রবণ নির্ভর সামগ্রী ও একটি দর্শন নির্ভর সামগ্রী। দেখো, শ্রবণ নির্ভর সামগ্রী তো হচ্ছে তোমার রেডিও, যার মাধ্যমে তুমি পুষ্টি শিক্ষা শুনতে পাবে। আর একটি দর্শন নির্ভর, সেটি হচ্ছে টেলিভিশন বা দূরদর্শন। তো এর সাথেই কিন্তু আমি এখানে দেখো তোমাদের অ্যাড করে দিয়েছি যে পুষ্টি শিক্ষা বলতে কি বোঝে এই প্রশ্নটা, এবং পুষ্টি শিক্ষায় ব্যবহৃত হয় যে কোনো 2টি দর্শন ও শ্রবণ মাধ্যমের গুরুত্ব। তো দেখো, এখানে পুষ্টি শিক্ষা কাকে বলে, যে শিক্ষার মাধ্যমে জনসাধারণকে পুষ্টি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতন করে তোলা যায় এবং মানুষের মধ্যে পুষ্টি বিষয়ক সুঅভ্যাস গড়ে তোলা যায়, তাকেই বলে পুষ্টি শিক্ষা। এবং পুষ্টি শিক্ষা দানের ক্ষেত্রে দর্শন ও শ্রবণ নির্ভর উপকরণগুলো দেখো সিনেমা হতে পারে, সেটা নাটক ও পুতুল নাচ হতে পারে। হ্যাঁ, এইগুলো দেখো আমি এখানে তুলে ধরেছি। এবং লাস্ট যে প্রশ্নটা তোমাদের ছিল সেটা হচ্ছে যে যে বিভিন্ন যেখানে দেখো পুষ্টি শিক্ষার যে উপকরণগুলো সেগুলো দেখো আমি এখানে তুলে ধরেছি। বিভিন্ন যে পুষ্টি শিক্ষার উপকরণ, সেটা শ্রবণ নির্ভর উপকরণ হতে পারে, সেটা দর্শন নির্ভর উপকরণ হতে পারে, সেটা শ্রবণ ও দর্শন নির্ভর উপকরণ হতে পারে। যেমন দেখো, শ্রবণ নির্ভর উপকরণ কি কি আছে, টেপ রেকর্ডার আছে, পাবলিক অ্যাড্রেস সিস্টেম আছে, টেলিফোন আছে। এখানে তোমরা রেডিওটাও অ্যাড করতে পারো। ভিজুয়াল মানে চোখে দেখা যায় বা দর্শন নির্ভর যে উপকরণ সেগুলো কি আছে, চকবোর্ড আছে, বুলেটিন আছে, ছবি আছে, ফানেল গ্রাফ আছে, পোস্টার আছে, মডেল আছে, তোমার ম্যাপ আছে, চার্ট গ্রাফ, ড্রামা আছে, স্পেসিমেন আছে, দেখো অনেক কিছু রয়েছে, ফ্ল্যাশ কার্ড রয়েছে। অন্যদিকে অডিও যেটা রয়েছে, অডিও ভিজুয়াল যেটা হচ্ছে তোমার মানে দেখতেও পাবে প্লাস শুনতেও পাবে, সেটা মূলত আমরা বলতে পারি টেলিভিশন। এখানে অনেক রকম রয়েছে, যেমন রেডিও, সিনেমা, ভিডিও, এগুলোর মাধ্যমে, রেডিও না, আই এম সরি। তো এইগুলো আর কি তুমি ব্যবহার করলে আর কি তুমি শুনতেও পাবে প্লাস দেখতেও পাবে। তাহলে এই গেল তোমাদের পুরো যে এবিটিএ টেস্ট পেপারের যে কোশ্চেন অ্যান্সারের যে অ্যানালিসিস সেটা। এবং তোমাদের এই অ্যান্সার গুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যেমন জানাবে, একই সাথে তোমাদের দায়িত্ব সেটি হচ্ছে যে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের মুখস্থ করার। এবং তোমাদের যদি দরকার হয় আমি এই পিডিএফটা তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো, তোমরা একটু জাস্ট পড়ে নেবে। তো যাই হোক, ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো এবং তোমাদের কোনো ডাউট থাকলে সেটা আমাকে জানাও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো ভেরি মাচ।